molecular being epitaxy. সো ফার্স্ট আসছে এপিট্যাক্সি জিনিসটা কি, মনে আছে বলেছিলাম? এপিট্যাক্সি তো মনে হয় তো গ্রোথের সময় ইউজ করা হয়, মানে হ্যাঁ, এপিট্যাক্সিয়াল লেয়ার আর কি। আমার একটা সাবস্ট্রেট আছে, একই রকম জিনিস নয়, একই, দাঁড়া বলছি। আমার একটা মেটেরিয়াল আছে এই, আমি তার উপর বি কে গ্রো করব। ওকে, এই গ্রোথটা কত কিছুর উপর ডিপেন্ড করবে। সো আমার যে এ মেটেরিয়ালটা আছে তাদের মধ্যে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স আছে, মানে ল্যাটিস পয়েন্ট গুলোকে আমি একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকবে, দ্যাট ইজ লেটস সে এএস। আর এগুলোর একটা ল্যাটিস প্লেন থাকবে, এই ডিরেকশনে, হুইচ লেটস সে ডিএস। ঠিক আছে, এর ওপর আমার মেটেরিয়াল বি এসে বসলো। সো মেটেরিয়ালের আমি ল্যাটিস ডিস্টেন্স কে বললাম এ এফ, আর এটাকে বললাম ডিএফ। ওকে, এখন মেটেরিয়াল গুলো যেগুলো বসছে তারা কতগুলো কন্ডিশনে বসতে পারে। এক হচ্ছে এ এস ইজ গ্রেটার দেন এ এফ হতে পারে, অর্থাৎ কি হলো, এফটা কি স্যার? এই এফটা হচ্ছে যে মেটেরিয়ালটা এসে বসছে, যে বি মেটেরিয়ালটা বসছে, আচ্ছা, সেই বি মেটেরিয়ালটার ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স। সো এরকম এসটা সাবস্ট্রেট হচ্ছে, এফটা হ্যাঁ, হচ্ছে সাবস্ট্রেট আর ফিল্ম। ফিল্ম। হুম, আর এই হচ্ছে আমার এস, এরকম একটা কন্ডিশন আসতে পারে, রাইট? এস ইজ গ্রেটার দেন এফ। ওকে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে
এদের মধ্যে একটা স্ট্রেন তৈরি হবে। এইটাকে বলা হয় যেই জায়গাটা এসে টাচ করছে, এ মেটেরিয়াল বি মেটেরিয়ালকে টাচ করছে, সেই জায়গাটাকে বলে ইন্টারফেস। ওকে, যদি এই কন্ডিশনটা হয় তাহলে এইখানটা একটা হিউজ স্ট্রেন তৈরি হবে, মানে টানাটানির একটা ঠেলাঠেলি টানাটানি এসব শুরু হবে। নেক্সট কন্ডিশন আসতে পারে কি, AS ইজ লেস দ্যান AF। সেক্ষেত্রে কি হবে, এই কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, এই কন্ডিশনের ক্ষেত্রে হিউজ স্ট্রেস তৈরি হবে ইন্টারফেস, ইন্টারফেসটায় হিউজ, এখানে হিউজ স্ট্রেন তৈরি হবে। হিউজ স্ট্রেস তৈরি হবে। ওকে, এই বোথ কেস, যে স্ট্রেস বা স্ট্রেন তৈরি হলে এর যে বসার যে কাইনেটিক্স, একটা মেটেরিয়াল এসে আর একটা মেটেরিয়ালের উপর বসলো, তো তার একটা কাইনেটিক্স থাকবে, একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম থাকবে। তো সেই থার্মোডাইনামিক এনার্জিটা অনেক হাই হয়, মানে গিবস ফ্রি এনার্জিটা অনেক হাই হয়ে যায় ডিউ টু স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। সো কি হয়, সিস্টেমটা আনস্টেবল হয়। ওকে, ধরো আমি, হ্যাঁ কি বুঝলাম স্যার না, বলো। স্ট্রেসটা কিসের জন্য তৈরি হচ্ছে? তোমার একটা অ্যাটমিক স্যার ডিসটেন্সটা স্ট্রেসটা বড়, কিসের জন্য তৈরি হচ্ছে? এই যে সাবস্ট্রেটটা তো ফিল্মকে ধরে রাখতে চায়, সাবস্ট্রেটটা তো ফিল্মটাকে ধরে রাখতে চাইছে, তাই তো? ধরতে গিয়ে কি হচ্ছে, ওকে একটা এক্সট্রা অ্যাট্রাকশন হ্যাঁ অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে একটা ট্রেস দিতে হচ্ছে। মানে জিনিসটা কি হচ্ছে, এদের ইন্টারঅ্যাটমিক ডিসটেন্সটা AF, কিন্তু এই সিস্টেমটাকে ওরা ছোট করে নিতে চাইছে, টেনে ছোট করে নিয়ে অ্যাডজাস্ট হতে চাইছে, রাইট? আর এক্ষেত্রে টেনে বড় করে অ্যাডজাস্ট হতে চাইছে। না, একটাকে স্ট্রেস বলে, স্যার ওই যে দুটো ছোট করে বড় করে বলছো, এখানে কে স্টেবল? হ্যাঁ, বুঝলাম না। যার উপরে ফেলা হচ্ছে কে stable? হুম, যার উপরে ফেল, যে যেটাকে ফেলছো সেটার উপর কি কি পড়ছে। ওকে, তুমি একটা ঢোলার প্যান্ট পরেছো, তাহলে তোমার পায়ের শেপের থেকে অনেক বড় প্যান্ট পরেছো, তো ওটাকে তুমি কি করবে, জিনিসটাকে টেনে টাইট করতে হবে তোমার পায়ের সাথে অ্যাডজাস্ট করতে। এবার পায়ের থেকে টাইট জিন্স পরেছো, তাহলে কি হবে, পায়ের যে উইথটা, সেই উইথে জিন্সটাকে তোমার টেনে সরাতে হবে। বোঝা গেল? হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা হয় হচ্ছে, যেটা মানে ফিল্মটাকে যদি টানাটাকে ট্রেস বলো, খেলাটাকে স্ট্রেন বলবে, এরকম আর কি ব্যাপার। দুটো অপোজিট ডিরেকশনে বললে অ্যাকচুয়ালি বোথ কেস ইজ ওয়ার্কিং। ডেফিনেশনটা আলাদা। হ্যাঁ, কতটা লেন্থ চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি ডিউ টু স্ট্রেস স্ট্রেনটা আসছে। স্ট্রেস তৈরি হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তুমি সেই হিসাবেই বলো, দুটো ক্ষেত্রেই বেশি স্ট্রেস হচ্ছে। আমার বক্তব্যটা ওটা নয়, আমার বক্তব্যটা হচ্ছে স্ট্রেসের জন্য
ডেফিনেটলি একটা জিনিসকে টেনে ধরে রাখাটা সিস্টেমেটিক্যালি আনস্টেবল, বাট টেনে বড় করে রাখাটা বা টেনে ছোট করে রাখাটা সিস্টেমেটিক্যালি আনস্টেবল, তাই? সেটা তো স্যার দুটো ক্ষেত্রেই হবে তাহলে। এই দুটো ক্ষেত্রে, এই এই হ্যাঁ। ক্ষেত্রে কি হবে, সিস্টেম আর সিস্টেম কখনো সবসময় স্টেবিলিটির দিকে মুভ করে। ওকে, তখন কি হবে, জিনিসটা নিজের ইচ্ছা মতন ক্রিস্টালাইন প্লেনে ফিল্মটা গ্রো করবে, তুমি ওটাকে কন্ট্রোল করতে পারবে না। মানে যেখানে ওর কম এনার্জি গ্রোথ দেখবে ও সেই দিকেই মুভ করে যাবে। ক্লিয়ার? সো এই টাইপের মেটেরিয়ালটাকে আমরা বলি নন এপিটেক্স। মানে ফিল্মের প্রপার্টি নিয়ে ফিল্মের মতন গ্রো করবে, সাবস্ট্রেটের মতন থাকবে। বোঝা গেল? ক্লিয়ার? স্যার এপিটেক্সি আর নন এপিটেক্সির মেন ডিফারেন্সটা কি? এটাকে একটু কম্পেয়ার করো সিঙ্গেল ক্রিস্টাল আর পলিক্রিস্টালের সাথে। ধরো আমি বলছি, ধরো তুমি যে সিলিকনটা নিয়েছো সেটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল সিলিকন নিয়েছো 100। তার উপর তুমি যে মেটেরিয়ালটা করেছো সেইটা তৈরি হলো নন এপিটেক্সিয়াল। নন এপিটেক্সিয়াল মানে ওর যে ডিরেকশনে ওর ইজি সেই ডিরেকশনেই পাবে, তার মানে এটা একটা পলিক্রিস্টাল তৈরি হবে ফিল্ম, অনেকগুলো প্লেন থাকতে পারে। এগ্রি? তাই তো? হ্যাঁ, ওটা তো নিজের মতো করে গ্রো করবে। হ্যাঁ, আর একটা জিনিস কি হবে, সেটা হচ্ছে এই ইন্টারফেসটা সঙ্গে জুড়ে থাকার ক্ষমতাটা অনেক কম হবে ডিউ টু ট্রেস। মানে তুমি একটা নন এপিটেক্সিয়াল ফিল্ম পেলে আঙুল দিয়ে জোরে ঘষলে ফিল্মটা উঠে চলে যাবে। বুঝা গেল? সব দিকে ইউনিফর্ম হবে না আর কি। সবদিকে ইউনিফর্ম হবে না, এবং মানে বসে থাকার অ্যাডিসিভনেসটা অনেক কম হবে। সেটা তো স্যার ওই স্ট্রেনটা ডেভেলপ হচ্ছে ওই জন্যই হবে তো। হ্যাঁ, স্ট্রেন তো অলরেডি স্ট্রেন রয়েছে, তার উপর তুমি একটুখানি ফোর্স দিলে হ্যাঁ, তাহলে ওটা ছেড়ে চলে যাবে লেয়ারটা। খুলে চলে যাবে, তার মানে অ্যাডিসিভনেসটা অনেক কম হবে। আচ্ছা। এই জাতীয় গ্রোথকে বলা হয় নন এপিট্যাক্সিয়াল গ্রোথ। ওকে, এপিট্যাক্সিয়াল গ্রোথটা কি, আমার সাবস্ট্রেট এএস আর ফিল্ম এএস এই দুটো যদি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়, এক্সাক্ট ইকুয়াল তো কখনোই হবে না, কারণ ডিফারেন্ট মেটেরিয়াল ইউজ করছি, তাই তো? হ্যাঁ, কিন্তু যদি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয় তাহলে কি হবে, এদের মধ্যে স্ট্রেসটা মিনিমাম হবে। ওকে, সো গ্রোথটা কি হবে, এর একটা সিঙ্গেল ক্রিস্টাল ডিরেকশনাল গ্রোথ হবে, যে কোনো একটা দিকে গ্রোথ হবে ডিপেন্ডিং অন সাবস্ট্রেট কোন দিকে ওকে অ্যালাউ করবে সেই ডিরেকশনেই ফিল্মটারও গ্রোথ সেই ডিরেকশনে হবে, রাইট? যেমন 001 স্যাফিয়ারের ওপর তুমি যদি জিঙ্ক অক্সাইড ফেলো তাহলে জিঙ্ক অক্সাইডের গ্রোথটাও 001। ওকে, আর স্ট্রেংথ অফ ইন্টারফেস অনেক বেশি হবে, ওটা সহজে খুলে নিতে পারবে। এই টাইপের গ্রোথকে বলা হয় এপিট্যাক্সিয়াল গ্রোথ। ক্লিয়ার? হ্যাঁ স্যার।
এইবারে প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা পার্টিকুলার মেটেরিয়ালের জন্য পার্টিকুলার সাবস্ট্রেটই লাগবে আমার এপিট্যাক্সিয়াল গ্রোথ করতে, না যে কোনো সাবস্ট্রেটে আমরা যে কোনো মেটেরিয়াল গ্রোথ করতে পারবো? কি মনে হয়? এস ইকাল মানে অফ দ্য অর্ডার অফ এফ, এইটা তো মনে হয় না যে সব ম্যাটেরিয়ালে হবে। তাহলে সাবস্ট্রেটের ফিল্ডের মধ্যে মানে ওই কন্ডিশনটা সিলেক্ট মানে হতে পারে এইরকম সাবস্ট্রেটের উপরই এরকম ফিল্ড আর কি ডেভেলপ করা যাবে। তার মানে তার মানে আমি কি ফিল্ম বানাচ্ছি তার সেই অনুযায়ী আমার সাবস্ট্রেট চুজ করতে হবে টু গেট এপিট্যাক্সিয়াল গ্রোথ, রাইট? ঠিক তো? তাছাড়া তো সম্ভব নয়। সম্ভব ব্যাপার নয়। এইবারে সেটা টেকনোলজিক্যালি একটা বড় প্রবলেম। যেমন ধরো আমি সিলিকনের সাথে জিঙ্ক অক্সাইডের একটা জাংশন বানাবো লাইট এমিশনের জন্য, তাহলে আমার জিঙ্ক অক্সাইডটাকে এপিট্যাক্সিয়াল লাগবে, সিলিকনটা তো সিঙ্গেল ক্রিস্টাল রয়েছেই, জিঙ্ক অক্সাইডটাও এপিট্যাক্সিয়াল লাগবে, কিন্তু এদের মধ্যে এ ম্যাচিং নেই, মানে এফ আর এস দুটো সম্পূর্ণ আলাদা। এস আর এফ খুব ভালো জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে স্যাফিয়ারের সাথে, কিন্তু স্যাফিয়ারের প্রবলেম হচ্ছে স্যাফিয়ার হচ্ছে ইনসুলেটর, তাকে দিয়ে আমি কোনো সেমিকন্ডাক্টরের কারেন্ট কন্ডাকশনের কাজ করতে পারবো না। তো এক্ষেত্রে কিভাবে হবে? তাহলে কি আমরা কাজটা করতেই পারবো না? অন্য তখন যদি করি, হ্যাঁ, হ্যাঁ ঠিক, কাছাকাছি এসছো। এবার দেখো জিনিসটা কি করা হয়, দুটো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমার সাবস্ট্রেট এ নিলাম, ওকে, তার মধ্যে খুব কম পরিমাণ, কম থিকনেসে, ভেরি লো থিকনেস, অ্যারাউন্ড 1 ন্যানোমিটার থিকনেসের ফিল্ম বি পাঠালাম, ডিপোজিট করলাম, করে হিট করলাম, ওকে, মানে একদম জাস্ট একটুখানি করে ছেড়ে দিলাম জিনিসটা, করে দিয়ে ওকে নিজের মতন গ্রো হতে অ্যালাউ করলাম। বোঝা যাচ্ছে জিনিসটা কি হয়? 1 ন্যানোমিটার সাইজ যদি করতে হয়, যে অ্যাটমগুলো এসে পড়ে, অ্যাটমগুলো এসে জুড়ে জুড়েই তো সাইজটা তৈরি করছে, অ্যাটমগুলো এসে পড়ে, সেই অ্যাটমগুলো ছোট্ট ছোট্ট, মানে এই অ্যাটম এলো, এই অ্যাটম, 4টে অ্যাটম হলো, এরকম ভাবে একটা ছোট্ট একটা ক্লাস্টার তৈরি করে। এই ক্লাস্টারটাকে বলে নিউক্লিয়েশন। এরকম কতগুলো নিউক্লিয়েটেড লেয়ার প্রথমে ফর্ম করে দেয়া হয়, ফর্ম করে দিলে মেটেরিয়াল বির, ঠিক আছে, যেটা ফিল্ম করতে চাইছো সেইটা, এইগুলোকে বলে শিড লেয়ার, ওকে। শিড লেয়ারটা হয় ম্যাক্সিমামই অ্যামরফাস, খুব কম পরিমাণ থাকে ক্রিস্টালাইনিটি, ম্যাক্সিমামটাই থাকে অ্যামরফাস। অ্যামরফাস মানে র্যান্ডম, তার মানে যে ইন্টারফেসটা আমার হলো, এই ইন্টারফেসটা অ্যামারফাস করার জন্য যে কোনো প্লেনেই তো গ্রো হতে পারে অ্যামারফাসে র্যান্ডম, তো ইন্টারফেস এনার্জিটা অনেক কম হয়ে যায়। ইন্টারফেস এনার্জিটা অনেক কমিয়ে দেওয়া, ক্লিয়ার? এই পরে তুমি অ্যাকচুয়াল মেটেরিয়াল বি, মানে এইটাকে শিড লেয়ার কিন্তু ডিফেক্টিভ লেয়ার, ডিফেক্ট, ডিফেক্ট কেন?
কারণ কি ম্যাক্সিমামটাই অ্যামারফাস হয়ে যায়। ওকে, ছোট ছোট ক্রিস্টাল হয়ে থাকে। এইবারে যখন তুমি বি কে গ্রো করছো, নর্মাল ফিল্মটা গ্রো করছো, তখন কি হবে, জাস্ট এই সিড লেয়ারের ডিরেকশনে গ্রো হবে। সিড লেয়ারের এ তো বিরিয়ে, মানে আমি বিটাকে ফেলছি, ঠিক আছে, বি হচ্ছে আমার ফিল। একবারে ফেললে তো তোমার সিড লেয়ারটা তৈরি হলো না, ওই র্যান্ডম গ্রো হয়ে যেত। হ্যাঁ, সেপারেট করতে পারি না, মানে জিনিসটা হচ্ছে কি, একবারে ফেললে তো কন্টিনিউয়াস গ্রোয়িং হচ্ছে, কন্টিনিউয়াস গ্রোয়িং হলে তোমার নন এপিট্যাক্সির দিকে চলে যেত। কিন্তু আমি হুম, তুমি প্রথমে বীর বীর যে শীট লেয়ারটা, ওইটাকে ক্রিস্টালাইন হতে দেওয়ার টাইম দিলে না, তার আগেই কন্টিনিউয়াস বি ফেলে যাচ্ছ, তাহলে টোটালটাই নন এপিট্যাক্সি হয়ে যাবে। আর তুমি যদি ওটাকে হ্যাঁ, ক্রিস্টালাইন হতে দেওয়ার টাইম দাও, তারপরে বি ফেলো, তাহলে ওটার যে ক্রিস্টালাইনিটি যেটা নেবে, ছোট ছোট শীট গুলো, সেই শীটের ওপরেই বাকি ফিল্মটা গ্রো হবে, পুরো জায়গায় হবে না। বুঝে গেল? আর যে ডিরেকশনে ওটা গ্রো হয়েছে সেই ডিরেকশনেই হবে, কারণ বির ওপর বি তো অলওয়েজ এপিট্যাক্সিয়াল, তাই না? তো এই একটা পদ্ধতি আছে। 2 নম্বর পদ্ধতি তুমি যেটা বলছিলে, সেটা হচ্ছে মেটেরিয়াল এ নাও। মেটেরিয়াল এ নিয়ে এইটাকে টুকরো টুকরো গর্ত করে দাও, এটা বলে পোরাস। ওকে, এবার এই পোরের ওপর বি ফেলো, তাহলে পোরগুলো বি দিয়ে ভর্তি হয়ে যাবে, রাইট? তারপরে আবার এই ফিল্মটাকে মুভ করিয়ে দাও, তাহলে কি থাকবে, এই পোরগুলোতে শুধু ফিল্মগুলো ভরে থাকবে, বাকি জায়গায় বি থাকবে না। এইবারে বি ফেলো, তো গ্রোথ গুলো এই বি পোরের ওপর দিয়ে হয়ে যাবে। এটাও এক কাইন্ড অফ নিউক্লিয়েশন। মাঝে কিছু থাকবে না, এই রড রড গুলো টিউবের মতন হবে। কিন্তু এইবারে প্রশ্ন হচ্ছে, এটার ডিস্টেন্সটা তুমি যদি খুব কম রাখো, 1 ন্যানোমিটার, তাহলে এটা 1 ন্যানোমিটার তার ডিস্টেন্স, এটা একটা ক্লোজড কন্টিনিউইটি দেখিয়ে দেবে তোমায়, ন্যানো রড টাইপ গ্রোথ হয়ে যাবে। স্যার প্রসেসটা আরেকবার একটু বলবেন শুরু থেকে। প্রথমে সাবস্ট্রেট নিলে, তার সারফেসে গর্ত করে দিলে পোর, ওকে, হ্যাঁ স্যার। এইবারে পোরের মধ্যে তুমি মেটেরিয়াল বি পুড়ে দিলে, ঠিক আছে। ঠিক আছে, এবার পোরের মধ্যে মেটেরিয়াল বি পুড়ে দিয়ে বাকি যে এক্সেসটা ছিল সেটাকে রিমুভ করে দিলে, সারফেসের উপর যা বি পড়ে আছে রিমুভ করে দিলে, তাহলে কি রইলো, শুধু পোর গুলো ভরে রইলো। হ্যাঁ স্যার। এইবারে তুমি মেটেরিয়াল বি কে গ্রো করবে, তাহলে ওই পোরের উপর দিয়ে এপিট্যাক্সিয়াল গ্রোথ হতে থাকবে, মানে গর্ত করে তুমি পুঁতে দিচ্ছ। ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এটা আর একটা পদ্ধতি আছে। যাই হোক, এনি পদ্ধতি তোমার এপিট্যাক্সিয়াল ফিল্ম। স্যার এগুলো প্রত্যেকটা কি আমরা ক্রিস্টাল বানাচ্ছি, মানে এটা দিয়েও ক্রিস্টাল তৈরি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথিক তো এইভাবেই বানায়। এইবার সেই রকম একটা টেকনিক
হ্যাঁ, ওটাও একটা পদ্ধতি। এবার মুড়বেটা কি করে? সেগুলো পড়বো, গ্রাফিং পড়বো পরে। এরকম একটা চেম্বার থাকে, বড় ভ্যাকুয়াম চেম্বার। ওকে, এইখানটায় কতগুলো আমরা মেটেরিয়াল ক্রুসেবল রাখি। ক্রুসেবল ক্রুসেবল গুলো স্পেশাল কানেকশন থাকে। সেটা হচ্ছে তোমার এটাকে হিট করা হয় এক্সটার্নালি, ইন্ডিভিজুয়াল যতগুলো ক্রুসেবল আছে ততগুলো হিটিং চেম্বার আছে। মানে বুঝতেই পারছো, এক একটা ক্রুসেবলে এক একটা ডিফারেন্ট মেটেরিয়াল আমরা রাখতে পারি। ওকে, এখানটা শাটার থাকে, এইখানটা আর একটা শাটার থাকে। শাটারটা কি কন্ট্রোল করবে? এখান দিয়ে যে ভেপারটা যাবে, এই ভেপার গুলোকে কতটা পৌঁছবে কতটা পৌঁছবে না সেটাই শাটার গুলোর কন্ট্রোল করে তৈরি হবে। এইখানে থাকে একটা ভিউ পয়েন্ট।
ওকে, এইখানটা থাকে আরেকটা ভিউ পয়েন্ট। এই যে শাটারটা, এই শাটারটার কাজ হচ্ছে এই চেম্বার আর এই চেম্বারকে সেপারেট আউট করে। ওকে, আর এখানে থাকে আয়ন গেজ। স্যার একবার বলুন কোনটাকে সেপারেট করে? এই এই যে এই শাটারটা, এটা অ্যাকচুয়ালি পুরোটা আছে, হ্যাঁ, মানে এই যে শাটারটা, অ্যাকচুয়াল ডিপোজিশন ইউনিট কোনটুকু বলো তো? এইটুকু। ওকে, তো তাতে এই যে শাটারটা ইয়েলো কালার দিয়ে করলাম, এই শাটারটা এই সাইডের চেম্বার আর এই সাইডের চেম্বারকে সেপারেট আউট করে রাখে। বুঝা যাচ্ছে? হ্যাঁ হুম। মানে এটা পুরোটা ধরে নাও, এটা আমি এইটুকু দাগ কেটেছি দাগের জন্য। এইখানটায় থাকে একটা স্পেশাল সিস্টেম, RHEED গান। ওকে, এখান দিয়ে ইলেকট্রন ছোড়া হয়, আর এখানে থাকে স্ক্রিন। এই স্ক্রিনে ইলেকট্রনটাকে রিসিভ করা হয়, করে ইনসিটু গ্রোথ, মানে কতটা ভেতরে কতটা গ্রো হচ্ছে আমার মেটেরিয়ালটা, সেইটাকে মনিটর করা হয়। গ্রোথ মনিটর। ওকে, আর আয়োনাইজেশন গেজ দিয়ে কি করা হয়? আয়োনাইজেশন কতটা হচ্ছে পুরো চেম্বারটা, সেইটাকে মনিটর করা হয়, কম্পারেটিভলি সেটাকে কন্ট্রোল করা হয় দরকার মতো। ওকে, আর এই পাশে আর একটা ভিউ পয়েন্ট থাকে, ফিজিক্যাল নজর রাখার জন্য দুটো মাইক্রোস্কোপ থাকে, আর কিছু ভিউ পয়েন্ট মানে হচ্ছে মাইক্রোস্কোপ। এই ভেতরে কোনো প্রবলেম হচ্ছে কিনা ওইটা চোখ দিয়ে মনিটর করার জন্য। ওকে, আর এইখানটায় থাকে একটা স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার কি করে? ওই যে মেটেরিয়ালটা গ্রো হচ্ছে, ওইটার কম্পোজিশন গুলো ঠিকঠাক আসছে কিনা সেটাকে নজর রাখে। ওকে, স্যার সব থেকে ডান দিকের পয়েন্টে কি লিখেছেন? VC ওই জায়গাটাতে? এইটা এইটা হ্যাঁ স্যার, হ্যাঁ। ভিউ পয়েন্ট, এটা আরেকটা ভিউ পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর একটা বাদ চলে গেছে, এখানটা আরেকটা থাকে হচ্ছে গেজ ভালভ। ওকে, তো এবারে মেথডটা কি? মেথডটা হচ্ছে প্রথমে এই শাটারটা ক্লোজ। গেজ ভালভ হচ্ছে এই যে যত, মানে এইটা 10⁻⁻10 টর অর্ডারে কাজ করে। তো এইটা করতে গেলে তো একবারে হয় না, একবারে অত লো প্রেসারে পৌঁছানো যায় না। প্রথমে রোটারি পাম্প লাগে, যে কিনা আমাদের নিয়ে যায় 10⁻³ অর্ডারে। তারপরে লাগে হচ্ছে টার্বো পাম্প, যে কিনা নিয়ে যায় আমাদের 10⁻⁶ অর্ডারে, -6 টর অর্ডারে। তারপরে লাগে আয়ন পাম্প, যে কিনা আমাদের নিয়ে যায় 10⁻11। ওকে, তো এই টোটাল সিস্টেমটা গেজ পয়েন্ট দিয়ে কানেক্ট, মানে এই টোটাল সিস্টেমটা এখানটায় রাখা থাকে। ক্লিয়ার? এইবারে মেথডটা দেখো, প্রথমে ভ্যাকুয়াম করে নিলাম জিনিসটাকে, হাই ভ্যাকুয়ামে নিয়ে গেলাম, সো দ্যাট কোনো রকম রিয়াকশন কিছু না হয়। এবার কি করা হলো, এইখানে বিভিন্ন মেটেরিয়াল রাখা হলো,
আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমি সিলিকনের ওপর একটা থিন লেয়ার 5 ন্যানোমিটারের গ্যালিয়াম আর্সেনাইড বানাবো, তার ওপর 1 ন্যানোমিটারের ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড বানাবো, তার উপর আবার 5 ন্যানোমিটারের গ্যালিয়াম আর্সেনাইড বানাবো, এরকম একটা স্ট্রাকচার বানাবো। কি করে বানাবো? তার মানে আমি এইখানটায় কি নেব, এখানটায় নেব গ্যালিয়াম, এটাই নেব ইন্ডিয়াম, এটাই নেব আর্সেনিক, আর বাকি যা চেম্বার গুলো ফাঁকা রাখবো। ওকে, এবার কি করব, প্রথমে আমায় কি করতে হবে, গ্যালিয়াম আর্সেনাইড বানাতে হবে, রাইট? তো প্রথম কাজ হচ্ছে গ্যালিয়াম আর্সেনিক এই সবগুলোকে হিট দিচ্ছি আমি, মানে সবাই ইভাপোরেট হয়ে এতে আছে আর কি, গ্যাসিয়াস স্টেটে আছে। এইবারে এই শাটারটা আর এই শাটারটা আর এই শাটারটাকে খুলে দিলাম, তাহলে কি হবে, এখানে গ্যালিয়াম আয়ন যাবে, এখানে আর্সেনিক আয়ন যাবে। তারপরে এই শাটারটাকে খুললাম, তাহলে গ্যালিয়াম আর আর্সেনিক গিয়ে এখানে ডিপোজিট হবে। তারপরে আবার এটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আবার এইগুলোকে খুললাম। যখন এটাকে খুলছি তখন এই দুটো বন্ধ, যখন এই দুটো খুলছি তখন এটা বন্ধ। বুঝে যাচ্ছে জিনিসটা? এইরকম মাল্টি লেয়ার যদি ডেভেলপ করতে হয় তখনই আমরা এরকম প্রসেস মানে করব। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলড মাল্টি লেয়ার গ্রোথ। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল। প্রথমে কি করলো, এই শাটারটা বন্ধ, এই শাটারটা বন্ধ, গ্যালিয়াম আর আর্সেনিকের শাটারটা খুলে গেল। তাহলে কি হবে, গ্যালিয়াম আর আর্সেনিক এখানে গিয়ে পৌঁছবে, রাইট? তারপরে আবার এই শাটারটা বন্ধ হয়ে গেল, এটা খুলে গেল, তাহলে গ্যালিয়াম আর্সেনিক সাবস্ট্রেটের উপর গিয়ে গ্যালিয়াম আর্সেনাইড ফর্ম করবে। না না, টাইমিংটা ওইভাবে করতে হবে তোমায়। এটা খুললে ওটা বন্ধ হলো, এটা খুললে ওটা বন্ধ হলো, এটা অটো, মানে এটা খুললে ওটা বন্ধ হয়, এরকম একটা টাইমিং করা আছে। মানে এই যে ট্রাভেলিং ডিস্টেন্সটা, ততক্ষণে এটা বন্ধ হবে, এটা খুলে যাবে। ক্লিয়ার? এইভাবে। আর আমার এখানে রিড গান দিয়ে দেখতে থাকবো কত ন্যানোমিটার হলো, দেখতে দেখতে যেই মুহূর্তে 5 ন্যানোমিটার হয়ে গেল, অমনি কি হবে, এই 3টে শাটার তখন কাজ করা শুরু করবে, তখন ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড পড়তে থাকবে একই পদ্ধতিতে। যেই এক রিড গান দিয়ে দেখবো যেই 1 ন্যানোমিটার হয়ে গেল, অমনি এটা স্টপ হয়ে যাবে, এটা স্টপ হয়ে যাবে, এই দুটো আবার চলতে থাকবে, তাহলে আবার গ্যালিয়াম আর্সেনাইড তৈরি হবে। বোঝা গেল? হ্যাঁ, এবারে এই সাবস্ট্রেটটাকে এরকম ভাবে রোটেট করানো হয়, ঘোরানো হয়, সো দ্যাট পুরো সাবস্ট্রেটের উপর ইউনিফর্মলি জিনিসটা ঘটে। ক্লিয়ার? রাইট? তার মানে স্যার এই প্রসেসে সব থেকে বেশি ভালোভাবে ইউনিফর্ম লেয়ার গ্রো করা সম্ভব। হ্যাঁ, সবচেয়ে বেশি ভালোভাবে, সবচেয়ে কন্ট্রোলড, মানে আমি 1 ন্যানোমিটার কেন, আমি যদি 5 ন্যানোমিটার বলছি, এটা 5.2 ন্যানোমিটারও যদি চাই আমি তাও গ্রোথ করতে পারি। বোঝা গেল? হ্যাঁ, হুম, মলিকুল যাচ্ছে, ভেপার নয়, অ্যাকচুয়ালি এটা মলিকুলার, মানে যেটা তৈরি করছে একটা একটা করে মলিকুলকেও পাঠাচ্ছে।
না না, কাছের অংশ না, এই এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা, আমার আঁকাটা ঠিক হয়নি, এটা একটা দেখতে পাচ্ছ তো ওভাল শেপ, তাই তো? এটা হয় হচ্ছে ওভাল শেপ, আর এইগুলো ফোকাসে থাকে সাবস্ট্রেটটা, ফোকাস পয়েন্টের চারদিকে থাকে সাবস্ট্রেটটা। হ্যাঁ, ফোকাসে গিয়ে মিক্সচারটা করে, তোমার যদি ডিস্টেন্স এদিক ওদিক হয়ে যায় তো গ্যালিয়াম বেশি হয়ে যাবে, আর্সেনিক কম হয়ে যাবে, যাদের হয়ও, যাদের হয়ও মানে ইন্টেনশনালি করা হয়, সেটা কেন পরে বলছি। ওকে, ঠিক আছে। এইভাবে তুমি কন্ট্রোলড গ্রোথ যে কোনো মেটেরিয়াল করতে পারো। ওকে, তো এটা সুবিধা, যে কোনো রকম স্ট্রাকচার তৈরি করা সম্ভব, যে কোনো রকম এতে, তাই তো? যে কোনো রকম স্ট্রাকচার তৈরি করা সম্ভব, যে কোনো থিকনেসের তৈরি করা সম্ভব, মানে যে কোনো সাইজের তৈরি করা সম্ভব, রাইট? এটার একটা বড় সুবিধা হচ্ছে, ইউ চুজ এনি সাবস্ট্রেট, ইউ চুজ এনি মেটেরিয়াল, ইউ উইল গেট এপিট্যাক্সিয়াল লেয়ার। বুঝে যাচ্ছে? কি হবে স্যার? এটা আবার একটা কোর্সের মধ্যে চলে আসে, টাইম আছে তো, আর ক্লাস নেই তো? আচ্ছা, এআর স্যারের ক্লাস আছে। ও, তাহলে পরের দিনকে মনে করিও, বলবো কিভাবে হয়। কটায় আছে? ঠিক আছে, ওই তো মানে মানে ওটা, আপনার পরের ক্লাসটা এআর স্যারের। ও তাহলে এখন ছেড়ে দিই, এটা আমি শেষ করে দিই, পরের দিনকে মনে করিও কিভাবে হয়, হ্যাঁ? ঠিক আছে। মানে কিভাবে হয়টাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আহ, যে কোনো সাবস্ট্রেট নিলেই আমি এপিট্যাক্সিয়াল লেয়ার পাবো। 3 নম্বর হচ্ছে, উম, এ- তো যে কোনো রকম কমপ্লেক্স স্ট্রাকচার টাকচার তৈরি করা সম্ভব, মেটাল, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর সবকিছু তৈরি করা সম্ভব। আর অসুবিধাটা কি হচ্ছে, রিচিং অফ 10 to the power 10, 10 to the power 11 অর্ডার প্রেশার ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। 3 নম্বর হচ্ছে মেথড ইজ কস্টলি, আর প্রোডাকশন প্রসেস ইজ স্লো। স্যার আমরা তিনটা পাম্প ইউজ না করে ডিরেক্টলি তো আয়ন পাম্পটা ইউজ করতে না পারি। না, ডিরেক্টলি আয়রন পাম্প ইউজ করা যায় না। প্রথমে প্রেসার থেকে 10 to the-3 না এলে টার্বো পাম্প অন হয় না, আবার 10 to the-6 না এলে আয়ন পাম্প অন হয় না। হুম। বুঝে গেল? মানে এগুলো হচ্ছে লো প্রেসার পাম্প, এগুলো হাই প্রেসারে কাজ করে না, এ হচ্ছে হাই প্রেসার পাম্প। বুঝে যাচ্ছে? মানে যেগুলো মানে 10 পাওয়ার 6 বা 10 পাওয়ার 11 কাজ করছে ওগুলো কি খুব স্লোলি কাজ করে মানে? ওগুলো খুব স্লোলি কাজ করে, আর ওগুলো শুরুই হবে তোমার লো লো প্রেসার পৌঁছানোর পরে, তার আগে অন হবে না। মানে যেহেতু মানে প্রেসার ডিফারেন্সটাও বেড়ে যাচ্ছে তো মানে স্লোলি কাজ করে, হ্যাঁ, মানে ওই slowly মানে কাজ করে। ওয়ার্কিং প্রসেসটা স্লো হয়ে যাবে, তো ডিরেক্টলি ওইটা ইউজ করলে অনেক সময় লেগে যাবে আর কি, মানে হ্যাঁ, ভাবলাম। এবার এত কিছু করে তুমি এইখানটায় কটা সাবস্ট্রেট বানাতে পারবে বলো? একটা ফোকাসের মধ্যে ম্যাক্সিমাম একটা কি দুটো সাবস্ট্রেট রাখতে পারবে, তার হ্যাঁ থেকে বেশি রাখলে তো আবার ফোকাস থেকে চেঞ্জ হয়ে যাবে, তাই না? হ্যাঁ তাহলে তুমি বেশি সাবস্ট্রেট বানাতে পারছো না এত কিছু করার পরে। তাই এটা একটা অসুবিধা, হ্যাঁ জিনিসটার দাম বাড়িয়ে দিচ্ছে, কস্ট বাড়িয়ে দিচ্ছে। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মলিকুলার বিম এপিট্যাক্সিয়াল। খুব কম আছে আমার দেশে। হুম, কোনটা আর বলো?
ওটাও একটা মানে পোরাস মেমব্রেন দিয়ে গ্রোথ, মানে পোরাস মেমব্রেন গ্রোথ এরকম জাতীয় কিছু। epitaxial layer growth under in porous material. ওকে, তো এরকম অনেক রকম মেথড, এখানে কিন্তু শেষ নয়, মানে আরো প্রতিদিনই নিত্য নতুন মেথড এদিক ওদিক করে বেরোতেই পারে। রাদার তোমরা যদি কেউ গিয়ে কাজ করো ততদিনে হয়তো একটা মেথডের উপরেই কাজ করলে, তাও হতে পারে।